রিজার্ভ চুরির ঘটনায় শেষ পর্যায়ে সিআইডি তদন্ত গাফিলতির পাশাপাশি মিলেছে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশের আলামত। জ্বালানির অলিগার্ক কাঠামো ভাঙতে পারে ব্যক্তি পর্যায়ে সৌরশক্তির ব্যবহার, মন্তব্য অর্থ উপদেষ্টার। এনজিওদের এগিয়ে আসার আহ্বান। তীব্র গ্যাস সংকটে ঢাকার নগরবাসী, জ্বলছে না রান্নার চুলা, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন, শিল্প কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। 1 মাস ধরে পানি গ্যাস নাই, কারেন্টের চুলায় যে বাবুর একটু ঠেকা করি। সারা রাত বসে পাম্পে বসে থাকি সিরিয়ালে, সকালবেলা আর গাড়ি চালাতে পারি না। 2,500 টাকার গ্যাস দিয়ে আমার চলে, আমার এখন তেল লাগতেছে প্রায় 7-8 টাকার। পাম্পে দীর্ঘ সিরিয়াল দিয়ে থাকুন লাগতেছে, তাতে যদি লাইনের সমস্যা থাকে তাহলে লাইন ঠিক করুক। আমন্ত্রণ বিজনেস স্টুডিওতে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি রাবেয়া স্মৃতি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি তদন্তের শেষ পর্যায়ে সিআইডি। তারপরও খুব সহসা তদন্ত রিপোর্ট জমা হবে না, কারণ অভিযুক্ত বিদেশি ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে বিচারের আওতায় আনা নিয়ে আলোচনা শেষ হয়নি। সিআইডি বলছে যে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের গাফিলতি এবং যোগসাজশ দুটি নজিরই মিলেছে। একই সাথে দেশে তদন্ত রিপোর্ট জমা হলে নিউ ইয়র্কে করা মামলা প্রভাবিত হবে কিনা তাও খতিয়ে দেখা দরকার। যদিও সিনিয়র আইনজীবী বলছেন যে প্রভাবিত হবার কোনো সুযোগ নেই। আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদ হোসেন। 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশে বৃহস্পতিবার রাত সাপ্তাহিক ছুটির আমেজ। 8:55 থেকে 10:30 মাঝে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে রাখা বাংলাদেশ ব্যাংকের $1 বিলিয়ন হাতিয়ে নিতে 35টি ভুয়া নির্দেশ পাঠায় উত্তর কোরিয়ার হ্যাকাররা। কয়েক দফা চেষ্টার পর $8.10 কোটি চলে যায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের 5টি অ্যাকাউন্টে। বানান ভুলের কারণে আটকে যায় শ্রীলঙ্কায় $2 কোটি পাঠানোর অনুরোধ। পরের দিন ফিলরেম নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সেই টাকা মিশে যায় ফিলিপাইনের 2টি ক্যাসিনোতে। বাংলাদেশ ব্যাংক এই ঘটনা টের পায় পরের সপ্তাহে। এরপর কেটে গেছে 10 বছর, তদন্ত আজও শেষ হয়নি। 96 বার পিছিয়েছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমার তারিখ। যদিও এর মাঝে 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করার খবর মিলেছে। তালিকায় আছেন সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশ ব্যাংকের 9 কর্মকর্তা। তদন্ত সংস্থা সিআইডি বলছে দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে, কেননা ঘটনার দিন বাংলাদেশ ব্যাংকে সুইফট সিস্টেমের নিরাপত্তা যথাযথভাবে নিশ্চিত করা হয়নি। সন্দেহ বাড়িয়েছে হ্যাকারদের পাঠানো ফিশিং লিঙ্কে ক্লিক করার ঘটনাও। দেশের ভিতরে তো অবশ্যই সহযোগিতা ছিল, বাট এটা ষড়যন্ত্র হিসাবে আমরা ওইভাবে আনবো না, কারণ ষড়যন্ত্রের বিষয়টা আর্থিক অপরাধের ক্ষেত্রে ওইভাবে বলা যায় না। ফিলিপিনে আমাদের $81 মিলিয়ন কনফিসকেট করা, এই কোর্ট অর্ডারটা পাঠানোর পরে তাদের কিছু অবজারভেশন দিয়েছে, সেই অবজারভেশনের ভিত্তিতে আমরা আবার উত্তর দিব। একটা উদাহরণ দিলাম, এরকম বেশ কিছু আন্তর্জাতিক মণ্ডলে আমাদের কিছু কোয়ারি আমাদের দিক থেকে আছে, ওদের দিক থেকে আছে, এগুলো এখনো মিট আপ করা হয়নি। তো আমাদের পারফেক্ট করতে গেলে এগুলো কমপ্লিট করতে হবে। গেল জুনে রিজার্ভ চুরির তদন্তের 10,000 পৃষ্ঠার খসড়া অভিযোগপত্র আইনি পরামর্শের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠায় সিআইডি। বিবেচনা করা হচ্ছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ও দণ্ডবিধি 1860-এর 379 ধারা। খসড়া চার্জশিট নিয়ে এরই মধ্যে অ্যাটর্নি জেনারেলের অফিসে যোগাযোগ করেছে তদন্তকারী সংস্থা। কিন্তু প্রশ্ন উঠছে, যদি প্রচলিত আইনে এটিকে বিচারের আওতায় আনা হয় তাহলে এটি কবে সমাধান হবে? দ্বিতীয়ত, যেহেতু বিদেশি নাগরিক এবং প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা রয়েছে, তাদেরকে কিভাবে বাংলাদেশের বিচারের আওতায় আনা যাবে সেটি নিয়েও আলোচনা রয়েছে নানা মহলে। প্রায় 5 দশক ধরে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে ডলার রাখে বাংলাদেশ ব্যাংক। বিদেশি লেনদেনের 85% এই অ্যাকাউন্টের মাধ্যমে সম্পন্ন হয়। চুরিতে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সিস্টেম ব্যবহার হয় 2019 সালে সিভিল রিকো আইনের আওতায় নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে ক্ষতিপূরণ মামলা দায়ের করে বাংলাদেশ ব্যাংক। সেই নথিতে দেখা যায় ফেডারেল রিজার্ভ থেকে টাকা সরানোর জন্য ফেডওয়্যার পেমেন্ট সিস্টেম ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। চুরির অর্থ ফিলিপাইনে নেয়ার জন্য করেসপন্ডেন্ট অ্যাকাউন্ট হিসেবে নিউ ইয়র্কের 3 বাণিজ্যিক ব্যাংক অর্থাৎ ওয়েলস ফার্গো, ব্যাংক অফ নিউ ইয়র্ক মেলন ও সিটি ব্যাংককে ব্যবহারের প্রসঙ্গ এনেছে বাংলাদেশ ব্যাংক। আরও বলা হয়েছে, উত্তর কোরিয়ার এই হ্যাকার গ্রুপ কাছাকাছি সময়ে সোনি পিকচার্স এন্টারটেনমেন্টেও হামলা চালিয়েছিল। দায়িত্ব ছাড়ার পরও যুক্তরাষ্ট্রের আদালতে এই মামলার সাক্ষ্য দিয়েছেন সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানালেন, রিজার্ভ চুরি ইস্যুতে দেশীয় ও আন্তর্জাতিক আইনে নানা দিক মাথায় রাখতে হচ্ছে।
আওয়ামী সরকারের হয়তো এখানে সদিচ্ছার অভাব ছিল, তারা হয়তো এটাকে কোনোভাবে করে ফেলতে পারতো, কিন্তু আমরা কিন্তু খুব শক্তভাবেই এটাকে করার চেষ্টা করার জন্য ল ফার্ম চেঞ্জ করে নতুন ভাবেই এটাকে ইভ্যালুয়েট করেছি যে এখানে আমাদের জেতার সম্ভাবনাটা ভালো। বাংলাদেশে যদি কোনো মামলা হয় সেই মামলা বিদেশি প্রসিডিংকে প্রভাবিত করবে, বিষয়টা এরকম নয়। সাধারণ আইনের পার্সপেক্টিভে এই কথাই বলা চলে। তবে নিউ ইয়র্কে বা বাংলাদেশের বাইরে যে কোর্টেই মামলা, ফেডারেল কোর্টে যেখানেই মামলা হোক না কেন, সেই মামলা কিন্তু যথেষ্ট সময় পার হয়ে গেছে। সেই মামলার অগ্রগতি আমরা খুব একটা বেশি জানি না। রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পরের সময় আগামী 9 আগস্ট ধার্য করেছেন আদালত। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি খাতের অলিগার্ক কাঠামো ভেঙে দিতে পারে ব্যক্তি পর্যায়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার। প্রান্তিক পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বড় ভূমিকা রাখতে পারে এনজিও। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে এটিকে যুক্ত করা উচিত। অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত কর্মশালাতে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির। কর্মশালায় এ সময় আরও জানানো হয়েছে যে সৌরশক্তি প্রসারের প্রধান বাধা হল বিনিয়োগের উচ্চ ঝুঁকি। অধিকাংশ বাণিজ্যিক ব্যাংক প্রয়োজনীয় জামানতের অভাবে ঋণ দিতে অনীহা প্রকাশ করে থাকে। গবেষকরা বলেছেন যে বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয়হীনতা এবং যন্ত্রপাতির উপর উচ্চ শুল্ক হার এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দেশে দক্ষ প্রকৌশলী এবং কর্মীর অভাব থাকায় সৌর প্যানেলের মান রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। সোলার হোম সিস্টেমের প্রায় অর্ধেকই এখন অকেজো। অর্থনীতিবিদরা 2030 এবং 2040 সালের নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে পরিষ্কার কর্ম পরিকল্পনা তৈরির তাগিদ দিয়েছেন। বলেছেন সৌরসেচ পাম্পের বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রির সুযোগ করে দেওয়া উচিত। অলিগার্কিক যে ব্যবস্থা, এই ব্যবস্থা ভেঙে ফেলা অন্যতম উদাহরণ তৈরি করবে যদি নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা হয়। কারণ এটা তো আমরা পলিটিক্যাল ইকোনমি জানি যে এনার্জি সিস্টেমের পলিটিক্যাল ইকোনমি। আমদানি করা জ্বালানি দিয়ে যে আমাদের শিল্প কারখানা চালানো, এটাও কিন্তু আগামী দিনে খুব ভায়াবল হবে না। সুতরাং আমাদেরকে দেশীয় উৎপাদনের জায়গাগুলো দেখা, দেশীয় গ্যাস উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানিকে ব্যবহার এবং রুফটপকে ব্যবহার, এই জায়গাগুলো কিন্তু আগামী দিনে আমাদের জন্য একটা বড় সুযোগ নিয়ে এসছে। সরবরাহ কম, দিন দিন ঘনীভূত হচ্ছে রাজধানীর গ্যাস সংকট। বাসাবাড়িতে চুলা না জ্বলায় অনেকের বিকল্প এখন মাটির চুলা। যানবাহনের সিএনজি পেতে ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবুও মিলছে না পর্যাপ্ত পরিমাণে জ্বালানি। প্রভাব পড়ছে চালকদের আয় রোজগারে। গ্যাস সংকটের শিল্প কলকারখানাগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন। সংকট ঠিক কবে দূর হবে, সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা চান ভুক্তভোগীরা। গ্যাস নিতে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। মধ্যরাত থেকে তাদের এই অপেক্ষা যেন অন্তহীন। সারাদিন গাড়ি চালিয়ে রাতে গ্যাস নেওয়ার জন্য ঘুমাতেও পারেন না অনেকে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কালকে সিলেট থেকে আসছি ঢাকা, আজকে এই সকালবেলা নামা দিয়ে সিরিয়াল লাগলাম। এখন এই সিরিয়ালটা বিকাল 4টা বাজে, আমি কখন ঘুমাবো? আবার কালকে আবার ডিউটি আছে। আমরা দেখা গেছে যে সারা রাত বসে পাম্পে বসে থাকি সিরিয়ালে, সকালবেলা আর গাড়ি চালাতে পারি না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমেছে আয় রোজগার। চালকদের প্রশ্ন, কবে যাবে তাদের এই দুর্ভোগ? গাড়ি চালায় যে পরিশ্রম হচ্ছে তার চেয়ে বড় সিরিয়াল দিয়া অপেক্ষা করতে করতে আস্তে আস্তে গাড়ি আগাইতে আগাইতে সিরিয়াল দিয়ে আরো ক্লান্ত হচ্ছি। এক সপ্তাহে 2-2.5 হাজার টাকার গ্যাস দিয়ে আমার চলে। আমার এখন তেল লাগতেছে প্রায় 7-8 হাজার টাকার। অন গ্যাস পেলাম 130 টাকার। এই 130 টাকা শেষ হইলে এই দুপুরের পরে আবার সিরিয়াল খাইটা নেমে হলে 2.5 থেকে 3 ঘন্টা থাকুন লাগবো। সিএনজি পাম্প কর্তৃপক্ষ অসহায়। গ্যাসের চাপ কম থাকায় গ্রাহক চাহিদা মেটাতে পারছেন না তারা। 3 দুগুণে 6টা নজেল, আমি সেখানে 2টা নজেল চালাইতে পারতেছি। আমি যে পরিমাণ গ্রাহককে দিতে পারবো তার চেয়েও কম গ্রাহককে আমি সেবা দিতে পারতেছি। গ্যাস সংকটে চোলা জ্বলছে না নগরবাসীর। এক বেলা রান্না করতেও হিমশিম খেতে হচ্ছে। বিকল্প হিসেবে ইন্ডাকশন, এমনকি মাটির চুলা ব্যবহারেও বাধ্য হচ্ছেন অনেকে। 20 দিন হয়ে গেছে, একেবারে গ্যাস নাই। আগে তারপরেও মনে করেন একটু মোমবাতির মতন জ্বলতো। মাটির চুলা অনেক কষ্ট হয় রাঁধতে, ঘর বাড়ি নোংরা হয়ে যায়। আমার মায়ের বাসায় আছে এই যে সামনে, ওইখান থেকে রাঁধতে নিয়ে এই হিটারে। এদিকে শিল্পে গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন। সময় মতো রপ্তানি আদেশ পূরণ নিয়ে দুশ্চিন্তায় মালিক পক্ষ। সাইজিং বন্ধ থাকার কারণে কোনো পার্টির সেট দিতে পারতেছি না,
কোনো পার্টির সাথে লিয়াজও ভালো রাখতে পারতেছি না আমরা। দিনমজুর মানুষ আমরা যদি এখন এই পরিস্থিতিতে যাই তাহলে হয়তো সামনে এই সপ্তাহের ভিতর আমাদের বন্ধ হয়ে যেতে পারে ফ্যাক্টরি। পার্টির কাছ থেকে টাকা নিয়ে আসবে, তারপরে না আমার স্যালারি দিব। আমরা একটা সমস্যার মধ্যে পড়ে আছি। গ্যাস সংকটে থমকে দাঁড়িয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। আশ্বাস নয় কবে দূর হবে এই সংকট, পরিষ্কার তথ্য চান ভুক্তভোগীরা। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। গ্যাস সংকটে সিএনজি পাম্পগুলোর পরিস্থিতি একটু জানতে আমরা ঢাকার বাইরে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলামিন, সেখানকার পরিস্থিতি জানাবেন। আলামিন, এইখানকার পাম্পগুলোতে আজকে গ্রাহকদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং সংকট সমাধানে ইতিমধ্যে কি কোনো আশ্বাস পেয়েছেন মালিকদের পক্ষ থেকে? স্মৃতি, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে আসলে এই চলমান গ্যাস সংকটের কারণে বাসা বাড়ি থেকে শুরু করে সড়কে পরিবহন এবং শিল্প কারখানা সবকিছু যেন থমকে দাঁড়িয়েছে। গাজীপুরে যে পরিমাণ গ্যাসের চাহিদা প্রতিদিন রয়েছে তার অর্ধেকেরও কিন্তু কম সরবরাহ করা হচ্ছে। পাম্পগুলোতে আজকে সাপ্তাহিক কর্মদিবস প্রথম দিন আমরা দেখেছি অনেক গাড়ি এসেছে এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে তারা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম গ্যাস নিয়ে তারা ফিরে যাচ্ছেন। তারা বলছেন যে এখানে একটি গাড়িতে 500 থেকে 600 টাকার গ্যাস লাগতো, সেখানে তারা মাত্র 1 থেকে 150 টাকার গ্যাস নিয়ে চলে যেতে হচ্ছে চাপ কম থাকার কারণে। তাছাড়া যদি বলি যে গাজীপুরে ছোট বড় মিলিয়ে প্রায় 2768টি শিল্প কারখানা রয়েছে, যার অধিকাংশই গ্যাস নির্ভর। সেগুলো কিন্তু গ্যাসের চাপ না থাকার কারণে কিন্তু তাদের কার্যক্রম উৎপাদন ব্যাহত হচ্ছে। শিল্প মালিকরা যেটি বলেছেন, শিল্প সংশ্লিষ্ট যারা বলেছেন যে গ্যাসের চাপ 4 PSI থাকার কথা, সেখানে তারা কখনো কখনো 1 PSI বা এরকম চাপ তারা পাচ্ছে, যার কারণে তারা কাঙ্ক্ষিত উৎপাদনে যেতে পারছেন না। তো তিতাস গ্যাস কর্তৃপক্ষ যেটি বরাবরই বলছেন যে তারা যেহেতু তাদের স্থানীয়ভাবে এই সমস্যার হয়নি, সেহেতু তারা কিছু করতে পারছে না, যেটুকু পাচ্ছেন সেগুলোই তারা বিতরণ করার চেষ্টা করছেন এবং তারা যোগাযোগ রাখছেন কিভাবে এই গ্যাস সংকট সমাধান করে জীবনযাত্রা এবং গাড়ি চলাচল সবকিছু স্বাভাবিক করা যায়। সবচেয়ে বেশি যেই সমস্যাটি করছেন সিএনজি চালকরা, তারা বলছেন যে তাদের যেই আয় রোজগার সেটি কিন্তু একবারে কমে গেছে, কারণ গ্যাস সংকট থাকার কারণে তারা গ্যাস পাচ্ছেন না। তারা যেই গ্যাস নিচ্ছেন সেটি দিয়ে সামান্য কিছু সময় গাড়ি চালানোর পর সেটি আবার শেষ হয়ে যাচ্ছে, আবার আসতে হচ্ছে এবং দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে সেই চাহিদা মেটাতে হচ্ছে। এতে করে তাদের দিন চলে যাচ্ছে। বাসা বাড়ি তো একই কথা বলছেন যে তাদের রান্না বান্না করার জন্য যে গ্যাস প্রয়োজন সেটি তারা গ্যাসের জন্য অপেক্ষা করেন। অনেক সময় মধ্যরাতে বা শেষ রাতে কিছুটা গ্যাসের চাহিদা, গ্যাসের সরবরাহ আসলেও সেটি আবার তাৎক্ষণিকভাবে চলে যাচ্ছে। সবকিছু মিলিয়ে কিন্তু গাজীপুরের যে জনজীবন বা যানবাহনের যে অবস্থা গ্যাস সংকটের কারণে সেটি কিন্তু কাটছে না এবং জনজীবন এক ধরনের বিপর্যয় নেমে এসেছে। ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। অনেক ধন্যবাদ আলামিন আপনাকে। বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই জন্য নীতি সুধার বা রেপো রেট কমানো হলো 10% থেকে 50 বেসিস পয়েন্ট কমিয়ে আজ থেকে নীতি সুধার নির্ধারণ করা হয়েছে 9.5%। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো আগের তুলনায় কম সুদে অর্থ ধার নিতে পারবে। গ্রাহক পর্যায়েও ঋণের সুদহার কমবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ 21 মাস পর এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অভ্যন্তরীণ এবং বৈশ্বিক মূল্যস্ফীতি, দেশীয় বিনিয়োগ প্রবৃদ্ধি এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্যের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। ছাঁটাইকৃত কর্মকর্তা কর্মচারীদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির চাকুরিচ্যুত কর্মীরা। দুপুরে মতিঝিলে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানিয়েছেন তারা। বলেছেন, শ্রম আইন লঙ্ঘন করে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই গেল 25 জুন থেকে 28 জুলাই পর্যন্ত 17 জন কর্মীকে চাকুরিচ্যুত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। দেয়া হয়নি কোনো ক্ষতিপূরণও। এছাড়া আরও 140 জন কর্মকর্তাকে ডিসেম্বরের মধ্যে ছাঁটাইয়ের তালিকা প্রস্তুত করেছে ডিএসসি। চাকুরিচ্যুতরা বলেন যে বেআইনিভাবে ছাঁটাইয়ের কারণে দেশের প্রধান পুঁজিবাজারের কর্মকর্তাদের মধ্যে চাকরি হারানোর আতঙ্ক তৈরি হয়েছে। এতে নষ্ট হচ্ছে কর্মপরিবেশ। অবিলম্বে চাকুরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। পাশাপাশি এই সিদ্ধান্তকে অযৌক্তিক উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। আমরা 5 মিনিট আগেও জানি না যে আমাদের চাকরি নেই, 5 মিনিট পরে আমাদেরকে চিঠি দিবে। আমরা সুষ্ঠুভাবে আমাদের দায়িত্ব পালন করে আসছি। আমাদের এগেনস্টে কোনো এলিগেশন নেই। অন্যায্যভাবে ছাঁটাই করছে, সেই বিষয়ে আমরা প্রতিবাদের জন্য আজকে এখানে দাঁড়িয়েছি।
এবং আশা করি এটা প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হবে। কৃষি এবং সমতলের চা শিল্প নির্ভর উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে বড় শিল্প প্রতিষ্ঠান নেই। জেলা হিসাবে যাত্রার 4 দশক পেরিয়ে গেলেও গড়ে ওঠেনি এখনো পর্যন্ত অর্থনৈতিক অঞ্চল। একমাত্র বৃহৎ প্রতিষ্ঠান পঞ্চগড় চিনিকলও এখন বন্ধ। ছোট পরিসরের বেসিক নগরী থাকলেও তা কর্মসংস্থানের চাহিদা তুলনায় অপ্রতুল। এই অবস্থায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে জেগেছে নতুন এক প্রত্যাশা। সংশ্লিষ্টরা বলছেন যে এতে বাড়বে বিনিয়োগ, তৈরি হবে কাজের সুযোগ। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় 1984 সালে জেলা হিসেবে যাত্রা শুরু হলেও এখনো গড়ে ওঠেনি শিল্পনগরী বা অর্থনৈতিক অঞ্চল। একসময় জেলার শিল্প উন্নয়নের অন্যতম প্রতীক ছিল পঞ্চগড় চিনিকল, কিন্তু মিলটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় কর্মসংস্থান হারিয়েছেন হাজারো শ্রমিক ও আখ চাষি। অন্যদিকে ছোট পরিসরের বেসিক শিল্পনগরী থাকলেও তা জেলার কর্মসংস্থানের চাহিদা পূরণে যথেষ্ট নয়। ফলে প্রতি বছর অসংখ্য তরুণ তরুণী কাজের খোঁজে দেশের বিভিন্ন অঞ্চলে পাড়ি জমাচ্ছেন। মিলটা বন্ধ হয় এমন উজি রোজগার রাস্তা বন্ধ হয়েছে আমাদের, এখন তো পারি না মানুষের বাসায় জন দিতে। এখানে ইপিজেড হবে, কিছুদিন পর পর শুধু পরিদর্শন করে, কিন্তু আসলে হয় না, মাপজোক হয়, ফ্ল্যাগটা না গেলে কিন্তু কোনো কাজ হচ্ছে না। এই অবস্থায় অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয়রা। সম্প্রতি পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মালয়েশিয়ার প্রতিনিধি দলকে নিয়ে দেবীগঞ্জের সম্ভাব্য অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শন করেন। সংশ্লিষ্টরা বলছেন, অর্থনৈতিক অঞ্চলটি দ্রুত বাস্তবায়ন হলে সৌর বিদ্যুৎ সহ বিভিন্ন শিল্প খাতে বিনিয়োগের বড় সুযোগ তৈরি হবে। এই এলাকার উন্নয়নের জন্য সামগ্রিকভাবে কী করা যায় সেই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তার এই ধারাবাহিকতায় আজকে এইখানে মালয়েশিয়া থেকে এবং একটা বড় বিজনেস টিম তারা ইনভেস্ট করতে চায় আমাদের এই পঞ্চগড়ে। আমি মনে করি এখানে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। সোলার এবং গ্রিন এনার্জি কাজে লাগানো যেতে পারে। কৃষি নির্ভর শিল্পের যথেষ্ট সম্ভাবনা আছে। স্থানীয়রা বলছেন, অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন হলে এখানকার ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে বেশ সাড়া মিলবে, কাজের সুযোগও পাবেন অনেকে। অর্থনৈতিক কর্মকাণ্ড খুব বেশি নেই। এই জেলায় একটি ইপিজেড স্থাপন খুবই জরুরি। একটা ইপিজেড বা ব্যবসা বান্ধব যে জায়গা আমাদের এই পঞ্চগড়ে প্রয়োজন। সুগার মিল যে বন্ধ করলো, লাভটা কি হইলো? আজকে জমি মানুষের দখলে চলে গেল, সুগার মিল বন্ধ হয়ে থাকলো। এই মিল বন্ধ হয় অনেকেরই সমস্যা, আর্থিক সমস্যা। জেলা প্রশাসক বলছে, উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য দেবীগঞ্জ এলাকা পরিদর্শন করছেন নীতি নির্ধারকরা। এখানে যদি কৃষিভিত্তিক কোনো প্রকল্প নেওয়া হয়, বিশেষ করে এগ্রো প্রসেসিংয়ের, সেক্ষেত্রে সরকার যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে, আমরা এই সিদ্ধান্ত যথাযথ বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের তরফ থেকে শতভাগ প্রস্তুতি রয়েছে। জেলার দেবীগঞ্জ উপজেলায় 217 একর জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সাতদিন অন্তরা, যমুনা নিউজ। দর্শক, এবার জানিয়ে দিতে চাই আজকে পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট। আজকে কিন্তু সকালের দিকে আমরা দেখতে পাচ্ছিলাম ইন্ডেক্স থেকে যে সূচকগুলো বেশ ঊর্ধ্বমুখী ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ শেষ ভাগে এসে সূচকের কিছুটা হলেও পতন হয়েছে। তবে প্রধান সূচক সেটি অবশ্যই কিছুটা বেড়েছে এবং সেই সূচকটি অবস্থান করছে 5895 পয়েন্টে এই মুহূর্তে। আজকে অন্য দুটি সূচকের কিন্তু পতন হয়েছে। ডিএসএস সূচক সেটি অবশ্য 2 পয়েন্টের মতো কমে 2192 পয়েন্টে রয়েছে। টিএস30 সূচক সেটি 2213 পয়েন্টে অবস্থান করছে, 3 পয়েন্টের মতো কমে। আজকে লেনদেন কিন্তু 1200 কোটি টাকা ছাড়িয়ে গেছে। 1257 কোটি 62 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করেছে ঢাকা শেয়ার বাজার। এবং সূচকের আজকে পতন হলেও আজকে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম সকাল থেকেই বেড়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে 193টি কোম্পানির শেয়ারের দাম টোটাল ডিএসসিতে বেড়েছে এবং পতন হয়েছে 149টি কোম্পানির। 45টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। আজকে টপ 20তে আমরা দেখতে পাচ্ছি মালিক স্পিনিং প্রথম অবস্থানে রয়েছে এবং দিন শেষে টোটাল ট্রেড করেছে 41 কোটি 84 লাখ টাকার মতো শেয়ার, এবং এই কোম্পানিটি আজকে 44 থেকে 47 টাকার মধ্যে সকাল থেকে ট্রেড হচ্ছে দেখতে পাচ্ছিলাম, এবং 46 টাকা 90 পয়সা লাস্ট প্রাইস ছিল মালিক স্পিনিংয়ের। ইসিএফ ফর্মুলেশন এটি দ্বিতীয় অবস্থানে আছে। আজকে দিন শেষে টোটাল ট্রেড করেছে 24 কোটি 68 লাখ টাকার মতো শেয়ার এবং লাস্ট ট্রেডিং প্রাইস ছিল 178 টাকা 90 পয়সা। এশিয়াটিক ল্যাব
তৃতীয় অবস্থানে আছে 123 টাকা 40 পয়সা লাস্ট ট্রেডিং প্রাইস ছিল এবং টোটাল ট্রেড করেছে কোম্পানিটি 23,21,00,000 টাকার মতো। চট্টগ্রাম শেয়ারবাজার সেখানেও কিন্তু যদিও আজকে ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা সকাল থেকে দেখতে পাচ্ছিলাম এবং সেই ধারাবাহিকতা আজকে দিনের শেষে এসেও বজায় ছিল। সার্বিক সূচক সিএসপি সেটি 33 পয়েন্টের মতো আজকে টোটাল বেড়েছে এবং 15,794 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। আজকে সিএসসি টোটাল ট্রেড করেছে 9,82,00,000 টাকার মতো এবং আজকে সকাল থেকে সিএসসিতে আমরা দেখতে পাচ্ছি ট্রেড হয়েছে 227টি প্রতিষ্ঠানে। এর মধ্যে এখানেও কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম সকাল থেকে বেড়েছে। 127টি টোটাল বেড়েছে সিএসসিতে, 66টি কোম্পানির শেয়ারের দামের পতন হয়েছে এবং 34টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল আমার হাতে পুঁজিবাজারের লাস্ট আপডেট আজকের মতো। আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। স্বর্ণ কেনার পরিমাণ কমিয়ে আনছে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো, এখন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলছে যে জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারি প্রতিষ্ঠান স্বর্ণ কিনেছে প্রায় 345 টন, যা গত 4 বছরের মধ্যে বছরের প্রথমার্ধে সবচেয়ে কম কেনাকাটার রেকর্ড। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ডলারের উপর নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা রিজার্ভে স্বর্ণের অংশ বাড়ানোর নীতি অনুসরণ করত। বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনা, যুদ্ধ, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মুদ্রাস্ফীতির ঝুঁকির কারণে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। এসব কারণেই মূলত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল, তবে এখন দাম কমেছে প্রায় 30%। কেন্দ্রীয় ব্যাংকগুলোর কেনাকাটা কমে যাওয়ার তথ্য ভবিষ্যতে দামের উপর আরও চাপ সৃষ্টি করতে পারে। তথ্য বলছে যে বছরের প্রথমার্ধে শুরু স্বর্ণের কেনাকাটা কমায়নি, এই সময় বিক্রিও বেড়েছে। তুরস্ক, রাশিয়া, আজারবাইজানের কিছু সরকারি প্রতিষ্ঠান স্বর্ণ কেনার তুলনায় বিক্রি সবচেয়ে বেশি করেছে। রাশিয়ায় মস্কোতে একটি রেস্টুরেন্টে ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছে, সেখানে কমপক্ষে 3 জন, আহত হয়েছেন আরও 15 জন। শনিবার রাজধানী অভিজাত একটি ইতালীয় রেস্তোরাঁতে পার্টি করছিল একটি দল। হঠাৎ করেই রাত 8টা নাগাদ বিস্ফোরণের আওয়াজ শোনা যায় বারান্দার দিক থেকে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই দুর্ঘটনা হয়েছে বলে ধারণা করছে আপাতত কর্তৃপক্ষ। রুশ শাসক স্টালিনের আমলে তৈরি বিখ্যাত একটি ভবনে রেস্তোরাঁটির অবস্থান। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।